Dear students, welcome you once again to my online class. দেখো আজকের এই ক্লাসটি হলো একাদশ শ্রেণীর ক্লাস। আজ আমরা এই ক্লাসে ইংরাজি বিষয়টি নিয়ে আলোচনা করব। ইংরাজি বিষয়ে বলতে আমরা বলি তোমাদের নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত অমরনাথ বলে যে প্রবন্ধটি আছে সেই প্রবন্ধটিরই বাংলায় সারমর্ম তোমাদের সামনে আমি তুলে ধরব। দেখো এই অমরনাথ প্রবন্ধের লেখিকা হলেন সিস্টার নিবেদিতা। স্বাভাবিকভাবেই এই প্রবন্ধটি আলোচনা করার আগে সিস্টার নিবেদিতা সম্পর্কে আমাদের কিছু জানা উচিত। প্রকৃতপক্ষে তার নাম ছিল অবশ্যই মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি আয়ারল্যান্ডের নাগরিক ছিলেন এবং সেখানেই 1867 সালে 28শে অক্টোবর তার জন্ম হয়েছিল এবং তিনি মারা যান 1911 সালের 13ই অক্টোবর। 1895 সালে স্বামীজির সঙ্গে লন্ডনে তার প্রথম সাক্ষাৎ ঘটেছিল এবং তিনি স্বামীজির দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি তার শিষ্যত্বও গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে স্বামীজির ডাকে সাড়া দিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং তোমরা সকলেই জানো তিনি ভারতবর্ষে আসার পর বিশেষত এই কলকাতায় তিনি নারী শিক্ষা, সমাজ সেবা এবং জাতীয়তাবাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সিস্টার নিবেদিতা যে সমস্ত ইংরেজি গ্রন্থ রচনা করেছিলেন তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কালী দ্য মাদার, দ্য ইন্ডিয়ান স্টাডি অফ ডেথ অ্যান্ড লাভ এবং দ্য ক্রেডলস অফ হিন্দুইজম, দ্য ক্রেডল টেলস অফ হিন্দুইজম, দ্য মাস্টার অ্যাজ আই স হিম প্রভৃতির মতো গ্রন্থগুলি সবিশেষ উল্লেখযোগ্য। তো তোমাদের এই যে অংশটা, এই প্রবন্ধটা নেওয়া হয়েছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম সেই গ্রন্থ থেকে। দেখো এই অমরনাথ প্রবন্ধটি বলতে গিয়ে বলি এটা ছিল একটা ট্র্যাভেলগ, একটা ভ্রমণমূলক কাহিনী, যেখানে সিস্টার নিবেদিতা স্বামীজির সঙ্গে যে অমরনাথ যাত্রা করেছিলেন অন্যান্য ভক্তদের সঙ্গে তারই একটা ভ্রমণ চিত্র এখানে কিন্তু তিনি অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তো এসো আমরা আর বিশেষ দেরি না করে একেবারে প্রবন্ধের মধ্যে ঢুকে পড়ি। দেখো ব্যাপারটা হয়েছিল এই যে মোগল গার্ডেন আছা বলে যখন স্বামীজি মুক্তাঙ্গনে ভোজন করছিলেন ভক্তদের নিয়ে, ঠিক সেই সময় তিনি হঠাৎ আকস্মিকভাবে ঘোষণা করলেন যে তিনি ভক্তদের এবং সিস্টার নিবেদিতাকে নিয়ে অমরনাথ তীর্থযাত্রা করবেন। এই কথা শোনা মাত্র ভক্তদের মধ্যে এবং সিস্টার নিবেদিতার মধ্যেও একটা আনন্দ দেখা দিয়েছিল যে অমরনাথ যাবেন তারা, অমরনাথ তীর্থযাত্রা করবেন তারা। তো যাই হোক, এই ঘটনার পর ভক্তরা এবং সিস্টার নিবেদিতা যখন খুবই আনন্দিত হয়েছিলেন তখন তারা ওই আছাবল ত্যাগ করে ইসলামাবাদে যখন ফিরে এলেন তখন তারা প্রস্তুতি শুরু করে দিলেন ওই অমরনাথ যাত্রা যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করলেন। এবং সিস্টার নিবেদিতা বর্ণনা করেছেন যে তিনি অন্তত 2-3 হাজার ভক্তকে এমন দেখেছিলেন যারা তাদের সঙ্গে ওই খাদ্যের বাজার নিয়ে ঘুরে বেড়াতেন এবং খুব তাড়াতাড়ি সেগুলোকে তারা সাজিয়ে ফেলতে পারতেন। আবার পরের দিন সকালে সব কিছু তারা গুটিয়েও নিতে পারতেন, পরিষ্কার করে ফেলতে পারতেন। যখন সন্ধ্যা হতো তখন ওই স্বামীজির তাঁবুর আশপাশে সন্ধ্যা হতো, স্বামীজির তাঁবুতে আলো জ্বলতো, তখন তার আশপাশে তারা আসতো এবং একে অন্যের সঙ্গে ভাব বিনিময় করত। এরপর দেখি সিস্টার নিবেদিতা তার এই ভ্রমণ কাহিনীতে লিখেছেন যে এই যেসব ভক্তরা স্বামীজির সঙ্গে ছিলেন তারা কিন্তু অনেক ভিন্ন ভিন্ন মতাবলম্বী, কিন্তু তারা সকলেই স্বামীজির ব্যক্তিত্ব, স্বামীজির জ্ঞান এবং গুণাবলী দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং ওইসব পুণ্যাত্মারা, ওইসব সাধু সন্ন্যাসীরা স্বামীজির তাঁবুতে দিনের বেশিরভাগ সময় তার সঙ্গে আধ্যাত্মিক বিষয়ে চিন্তা বা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করে সময় কাটাতেন। পরে স্বামীজি বলেছিলেন যে ওই সমস্ত সাধু সন্ন্যাসীদের আলোচনার বেশিরভাগটাই ছিল শিব কেন্দ্রিক, অর্থাৎ দেবাদিদেব মহাদেব কেন্দ্রিক। স্বামীজি চেষ্টা করতেন তাদেরকে পৃথিবীর অন্যান্য দিকে দৃষ্টিপাত করানোর জন্য, কিন্তু তারা স্বামীজির বিরোধিতা করতেন।
তারা শুধু ওই শিবকেন্দ্রিক আলোচনাতেই ব্যস্ত থাকতে চাইতেন। তারা বলেছিলেন যে বিদেশিরাও তো মানুষ। অবশ্য এই স্বদেশি বিদেশি বিভাজন লেখিকার বিশেষ পছন্দ হয়নি, তিনি সেটাকে ভালো মনে নিতে পারেননি। এরপর আমরা দেখি যে এই ভ্রমণ কাহিনীতে বলা হয়েছে যে মুসলমান ধর্মের প্রতি যে অগাঢ় শ্রদ্ধা ভালোবাসা স্বামীজির মনে ছিল তা কিন্তু ওই সাধু সন্ন্যাসীরা বিশেষ পছন্দ করেননি। তারা স্বামীজিকে বলেছিলেন যে পাঞ্জাব দেখেছে কিভাবে ধর্মপ্রাণ মানুষের রক্তে সে দেশের মাটি ভিজেছে, এই কথা তারা স্বামীজিকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন। তখন স্বামীজি তাদের ওই ভ্রাতৃত্বের মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছিলেন, সমস্ত ভক্তকেই ভ্রাতৃত্বের মন্ত্র দ্বারা দীক্ষিত করেছিলেন। এরপর আমরা দেখি যে যদিও ওই সাধুরা মুসলমানদের মোটেই পছন্দ করতেন না, তবুও ওই হিন্দুদের তীর্থস্থানে মুসলমানদের অনুপ্রবেশ বা একজন হিন্দু সন্ন্যাসীর কাছে মুসলিমদের দীক্ষা গ্রহণ, এটা তাদের কাছে খুব একটা অবাক লাগেনি। একজন বিদেশি হিসেবে এইসব কথা শোনার সময় সিস্টার নিবেদিতার এটাকে কিছুটা যেন আপাত বিরোধী বলেই মনে হয়েছিল। তো যাই হোক, এইভাবে সমস্ত করার পর তাদের যাত্রা শুরু হয়েছিল। তারা পাওয়ান নামে একটা স্থানে, পাওয়ান যেটা প্রশ্রবণের জন্য বিশেষভাবে খ্যাত, সেখানে সে তাঁবু ফেলেছিলেন। এবং সিস্টার নিবেদিতা ওই পাওয়ানের যে প্রশ্রবণে তার সুন্দর চিত্রও কিন্তু তুলে ধরেছেন এখানে। এবং তারপর আমরা দেখি যে তিনি এই প্রবন্ধেই বলছেন যে তাদের যাত্রা শুরু হয়েছিল এবং তারা এসে অমরনাথে পৌঁছেছিলেন। তারা এসে পহেলগাঁও বলে একটি জায়গায় পৌঁছেছিলেন। তারা পহেলগাঁও এসে পৌঁছলেন এবং সেখানে একাদশী করার জন্য একদিন ওখানে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা হলো। এবং পহেলগাঁওয়ের এই সুন্দর দৃশ্য দেখে সিস্টার নিবেদিতার সুইজারল্যান্ড এবং ওই নরওয়ের দৃশ্যাবলীর কথা স্মরণে এসেছিল, তার মনে হয়েছিল। এবং তারপর তারা এই স্থান ছেড়ে ভ্রমণে বেরিয়ে পড়লেন এবং কোথায়? ওই অমরনাথের উদ্দেশ্যে। এবং বলেছেন সিস্টার নিবেদিতা যে তারা পাইন বনে এবং একটা তুষারাবৃত নদীর ধারে তারা তাঁবু ফেলেছিলেন। পরের দিন, প্রথম দিন পাইন বনে, পরের দিন তুষারাবৃত ওই নদীর ধারে তাঁবু ফেলেছিলেন এবং জুনিপার দিয়ে তারা আগুনও জ্বালিয়েছিলেন, যার ফলে পরের দিনে তাদের জ্বালানির অভাব দেখা দিয়েছিল। পরিচারকদের ওই জ্বালানির খোঁজে মাইলের পর মাইল ঘুরতে হয়েছিল। এরপর দেখি তিনি বলছেন যে তারা ওই খুব সংকীর্ণ ছাগল চলার পথ ধরে যাত্রা তারা শুরু করেছিলেন এবং শেষমেশ তারা সেই নিজেদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছিলেন। একটি গুহার মধ্যে একটি গুহার মধ্যে এক কোণে তারা ওই তুষারাবৃত ওই অমরনাথের লিঙ্গটি তারা দেখেছিলেন। এবং এই গ্রন্থ থেকেই জানা যায়, এই প্রবন্ধ থেকেই জানা যায় যে সিস্টার নিবেদিতা বলছেন যে এই চলার পথেও স্বামীজি কিন্তু সব নিয়ম কানুন মেনে চলেছিলেন। এবং ওই যে ভেতরে যখন জনসমাগম অমরনাথের ওই গুহার মধ্যে, তখন তাদের মধ্যেই সবারই অলক্ষ্যে স্বামীজি কয়েকবার ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছেন দেবাদিদেব মহাদেবকে এবং তার মনে হয়েছে যেন স্বয়ং মহাদেব তার কাছে সশরীরে হাজির হয়ে তাকে অমরত্ব দান করছেন। এরপর আমরা দেখি এই প্রবন্ধেই সিস্টার নিবেদিতা লিখছেন যে সেখানে ওই ব্রাহ্মণ বা পাণ্ডাদের খুব একটা উপদ্রব ছিল না। এবং এটাও তিনি লিখছেন যে ভ্রমণটা শেষ হয়েছিল যে রাখি বন্ধনের পূর্ণ দিনে, সেই জন্যে সকলেই তারা ওই লাল হলুদ যে রাখি বন্ধনের যে সূত্র তারা পরস্পরকে পরিয়ে দিয়েছিলেন এবং ভোজন শেষে যে যার কক্ষে তারা ফিরে গিয়েছিলেন। এবং পরিশেষে আমরা দেখি তিনি লিখছেন যে এই সুন্দর দৃশ্য দেখে
স্বামীজি এতটাই এতটাই মানে প্রভাবিত হয়েছিলেন যে তিনি এক প্রকার নির্বাক হয়ে গিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে ওই মেষপালকেরা একদা এই 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 লিঙ্গটি কিভাবে আবিষ্কার করেছিল। স্বাভাবিকভাবে স্বামীজির ওপর এই দৈবী প্রভাব উদ্ভাসিত হতে দেখে এবং এই গুহার মধ্যে দেব মন্দির দেখে বা দেবতাকে দেখে বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন লেখিকা সিস্টার নিবেদিতা, এবং বলেছেন যে তিনি কোনোদিন এই 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 যে দৃশ্য বা এই যে স্মৃতি তিনি কোনোদিন ভুলবেন না। এইভাবেই এটা এখানে শেষ হয়েছে। সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এইটা যদি তোমরা মনে রাখতে পারো এই কাহিনীটা, তাহলেই কিন্তু তোমাদের ভিতরের এই যে সমস্ত এমসিকিউগুলো সেগুলো বোঝা খুব সহজ হবে। একদম পাট পাট করে মনে রাখবে কিভাবে যেভাবে আমি তোমাদের বললাম। প্রথম দিনটা স্বামীজি ঘোষণা করলেন, তারপর থেকে আমাদের প্রস্তুতি শুরু হলো। তারপরে ওই সন্ন্যাসীদের সঙ্গে স্বামীজি আচার আচরণ কথোপকথন, তারপর ইসলাম ধর্মের প্রতি তার শ্রদ্ধা, মুসলমানদের তার প্রতি তার বিশ্বাস, এই যে সব বলে যে আমি যেভাবে পর পর বলেছি, এটাকে তোমরা একদম পরিষ্কার করে মনে রাখবে, এবং যদি মনে রাখো তাহলে কিন্তু এটা খুব সহজ হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ আমাদের এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, এবং তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো। এবং তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। So that's all for this day. So have a good day.